আপনারা আমাকে একটু বলেন, এইটা কোন বিবেচনা নির্বাচন কমিশন করলেন? আমরা এখন যত জায়গায় যাই, আপনি জানেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার তো মার্কা নাই, আমি সব জায়গায় প্রতিদিন 1000-এর বার বেশি প্রশ্ন শুনি, আপনার মার্কা কোনটা, আপনার মার্কা কোনটা। দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এত দিয়ে ব্যক্তির খুঁজে ভোট দিতে পারবে না, যে ওসমান হাদি ওর নাম কই, ছবি কই, সেটার সামনে কোন প্রতীক আছে। মানুষের মার্কাটা মুখস্থ রাখা দরকার। তা আমরা বলি প্লিজ তফসিল আসলে তারপর আমাদের মার্কাটা দিব, আপাতত আমরা আপনাদের কাছে আসতেছি। এখন আজকে থেকে যে নির্বাচনী তফসিল হলো, ধরেন অফিসিয়ালি সবাই আপনি বলেছেন 22শে জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবে, কিন্তু এখন থেকে তো আর কেউ প্রচারণা বসে থাকবে না, অফকোর্স করবে। যখন ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলাকলি, আরো অন্যান্য যাদের প্রতীক আছে দলীয় প্রতীক, তারা এখন তার প্রার্থীর প্রতীকটা মানুষকে মুখস্থ করাবেন। আমি এবং আমার মতো অগণিত যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, তারা আগামী একটা মাস মানুষের কাছে কোন প্রতীকটা নিয়ে যাবেন আমাকে বলেন, সে তার ভোটারের কাছে কোন প্রতীক বলবে? এরপর আপনারা 21শে জানুয়ারি বা 22শে জানুয়ারি যখন প্রতীক ঘোষণা করবেন, 21শে জানুয়ারি, তখন নির্বাচনের বাকি থাকবে 20-25 দিন। এই 20-25 দিনে কিভাবে আমার 3.5 লক্ষ ভোটারের কাছে আমি আমার মার্কাকে পরিচিত করাবো? এর মধ্যে আমি তো গেমে এমনিতেই হেরে গেছি। কিরকম? আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন, তিনি ধারের শীষ, তিনি দাড়িপাল্লা, তিনি শাপলাকলি, এটা প্রতিদিন ব্র্যান্ডিং করতেছেন। অথচ আমি যখন যাব সবাই বলবে এই তো ধানের শীষের প্রার্থী, এ তো দাড়িপাল্লার প্রার্থী, এ তো শাপলাকলির প্রার্থী, আপনি কোন মার্কার প্রার্থী? আমার কোনো মার্কা নাই, তাহলে আমি 1 মাস করবো কি, বাসায় ঘুমাবো? নাম্বার 2, ঠিক আছে আমি একটা প্রার্থী, আমি একটা পছন্দসই মার্কা ঠিক করলাম, সেইটির উপরে কথা বলা শুরু করলাম, কিন্তু আপনারা যেটা করবেন, আমি যে মার্কাটা চাইবো সেই মার্কাটাই পাবো তার তো কোনো গ্যারান্টি নেই। এমনকি বাংলাদেশে যেটা করা হবে, আমার ক্ষেত্রে যেটা আমি খুব মনে করি, ধরেন আমি একটা সিগনিফিকেন্ট আমার খুব পছন্দের একটা মার্কা সবাই মিলে ঠিক করলাম, সেটার উপর আমরা ব্র্যান্ডিং শুরু করলাম। এই ইলেকশনে বাংলাদেশে খুব একটা যেটা মজার ব্যাপার হয়, যিনি হেভিওয়েট বা খুবই শক্ত প্রার্থী থাকেন বিভিন্ন কারণে, মাসেল পাওয়ারের দিক থেকে বলছি, সমর্থনের দিক থেকে না, তিনি 8-10 জন ডামি প্রার্থী দাঁড় করান। এই ডামি প্রার্থীদের আপনারা জানেন প্রত্যেক প্রার্থী প্রত্যেক কেন্দ্রের প্রত্যেক বুথে একজন করে এজেন্ট দিতে পারে। একটা স্কুল যদি একটা কেন্দ্র হয়, সেই কেন্দ্রে মিনিমাম 7 থেকে 10টা বুথ থাকবে। তাহলে একটা স্কুলে যদি মিনিমাম 7টা বুথ ধরি, তাহলে প্রত্যেক বুথে প্রত্যেক মার্কার একজন করে এজেন্ট থাকবে। এবার আপনি ধরেন এখানে মার্কা আছে, আমি একটা স্কুলের একটা বুথ নিয়ে কথা বলি, একটা বুথে ধানের শীষের একজন, দাড়িপাল্লার একজন, আর আমি ধরেন স্বতন্ত্র প্রার্থী একজন। এখন আরো যদি 10 জন থাকে এরকম ডামি প্রার্থী একজন লোকের, তখন হবে কি, ওই পুরো 10 জন পোলিং এজেন্টের মধ্যে 1-2 জন থাকবে ভিন্ন, বাকি 8 জন ঘুরে ফিরে সবই একজন আর লোক। এরপর তারা সবাই মিলে যখন সিল দেওয়া শুরু করবেন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, তখন সেখানে নির্বাচন কমিশনের থাকবেন 1 জন বা 2 জন পোলিং অফিসার। এই পোলিং অফিসারকে হয়তো একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক বা একজন ব্যাংকের অফিসার, এরা সবাই। দেখেন যেই লোকটা পোলিং অফিসার নির্বাচন কমিশন থেকে ওই একদিনের জন্য নিয়োগ প্রাপ্ত, তাকে তিনি তো ওইখানের স্কুলে কলেজে চাকরি করেন বা ব্যাংকে চাকরি করেন। তিনি যেহেতু জানবেন যে এখন যে ভোট কেন্দ্র দখল করবে বা সিল মারবে, তিনি তো এমপি হবেন এবং তার দল হয়তো ক্ষমতায় যাবে। তিনি এমপি হওয়ার পর, তার দল ক্ষমতায় যাবার পর, তিনি এই স্কুলে তার পোস্টিং থাকবে, তার চাকরি ঠিকমতো থাকবে, তিনি ঠিকমতো ব্যাংকে এখানে চাকরি করতে পারবেন, তাকে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে না, কে নিশ্চয়তা দিবে? সুতরাং তিনি যখন দেখেন যে 10 জন প্রার্থীর মধ্যে 2 জন এজেন্ট আর কিছু করতে পারতেছে না, 8 জন এজেন্ট তাকে তার হাতে কিছু পোলিং অফিসারকে কিছু টাকা দেওয়া হয়, উনি যদি ডিসঅনেস্ট হন তাহলে টাকা নিয়ে চুপচাপ বসে থাকেন, বাইরের লাইব্রেরিতে গিয়ে চা খান, স্কুলের লাইব্রেরিতে গিয়ে। আর যদি অনেস্ট হন তাহলে টাকাটা নিন না, কিন্তু ওখানে গিয়ে বলেন যে আপনি ওখানে গিয়ে চা খান, কারণ তার তো চাকরিটা বাঁচানো লাগবে। তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন একদিন, কিন্তু স্কুলের চাকরিটা তো করবেন সারা জীবন। এবং সেই স্কুলের যিনি ম্যানেজিং কমিটির প্রধান, তিনিও কিন্তু ওই প্রার্থীরই নিয়োগ প্রাপ্ত। তো আপনি এটা কিভাবে ঠেকাবেন? এইটা আপনাদের কাছে আমাদের খুব একটা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এই যে ডামি ক্যান্ডিডেট, এই যে। এবং আরেকটা ব্যাপার, মিডিয়ার ভাইয়েরা তো বুথের মধ্যে ঢুকতে পারবে না, সিস্টেমটা তবে বাইরে দেখা যাবে দারুণ, কিন্তু ভিতরে যেভাবে মেকানিজম করা হবে, আমি আপনাকে এই দায়িত্ব, এগুলো কেন ডিটেল বলতে পারছি, আমার পরিবারের অলমোস্ট সবাই শিক্ষক, এবং তারা সবাই, আমার আব্বা থেকে শুরু করে, কখনো প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আমার ভাই বোন, তারা বিভিন্ন ভোট কেন্দ্রে গত 15 বছর ছাড়াও এর আগে যখন ফেয়ার ইলেকশন হয়েছে, এই কাজগুলো তারা প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং এগুলোই ঘটেছে। যখন দখল হয় তখন তার ইজ্জত বাঁচানোর জন্য বলা হয় আপনি গিয়ে লাইব্রেরিতে বসে থাকেন, ব্যাস। এখন তিনি চাকরিটা বাঁচাবেন, না নিলে তার গায়ে হাত তোলা হবে, কি করবেন? নির্বাচন কমিশনের কি কোনো ক্যাপাসিটি আছে তাকে সেট করবার? নাই। এই উত্তরটা আপনাদের মাধ্যমে জানতে চাই।
নাম্বার 2, তাহলে আপনারা যে আমাকে মার্কা দিবেন 1 মাস পর, আমি নির্বাচনের 22 দিন আগে মার্কা পাই, সেই মার্কা কি আমি ভিজেই খাবো? অথবা আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি এখন এই মার্কা চাইলে পাবো। আর একটা কাজ কি করা হবে, আমি যদি এখন একটা মার্কা নিয়ে ব্র্যান্ডিং করতে শুরু করি, করা হবে কি, ওই যে ডামি প্রার্থী দাঁড় করানো হবে, সেই ডামি প্রার্থীদের 3-4 জনকে দিয়েও, সাপোজ আমি ধরেন মার্কা চাইলাম, এই যে ধরেন মগ, আমি বললাম যে আমার মার্কাটা হবে মগ, এবং মগটা খুব পরিচিত হলো সবার কাছে, সেই ডামি প্রার্থীদের 3-4 জনের মাধ্যমে তাদেরকে দিয়ে বলা হবে আমরা মগ চাই। তারপর নির্বাচন কমিশন কি করবে, একই মার্কা যদি একাধিক প্রার্থী চান তাহলে মার্কাটা বাতিল। এবার আপনারা বলবেন আপনি বদনা নেন, মগ হবে না। অথবা কি করা হবে, বলবে ঠিক আছে চাইছেন তো 5 জন, আসেন লটারি করি, তো লটারি করে তো আমি পাবো না, বাকি কজন তো জেতার জন্য ইলেকশন করবে না, আমার আটকানোর জন্য করবে। বলেন এবার আমার সমাধান কি? মিডিয়ার যে ভাইয়েরা শুনছেন, নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা শুনছেন, প্লিজ আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাধ্যমে জানতে চাই, আপনারা আমার ইলেকশনের 22 দিন আগে প্রতীক দিলে এটা নিয়ে আমি কি করবো কি আসলে? আশা করি এটা আপনারা সুবিবেচনা করবেন। আর একটা কি করা হয়েছে, স্বতন্ত্রদের জন্য 1% স্বাক্ষর, এটা আগেও বলেছি, আবার একটু বলে রাখি, যদি এটা হয়ে গেছে। আমার এলাকায় ধরেন 3.5 লক্ষ ভোটার, কম বেশি এখন পর্যন্ত, যেহেতু চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয় নাই, কম বেশি 3.5 লাখ। সেক্ষেত্রে 1% ধরেন 3.5 থেকে 4,000 ভোট আমার লাগবে, মানে স্বাক্ষর ভোটারের। প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর কি লাগবে, যে তার কনস্টিটিউয়েন্সির 1%, মানে আমার জন্য 3,500 ভোটারের স্বাক্ষর লাগবে। এটা তো অত্যন্ত জুলুম, 2 কারণে। কেন বলেন আপনারা? বলে যাতে ব্যালট বড় না হয়। বাবারে, স্বতন্ত্র প্রার্থীর জন্য ব্যালট বড় হয়, নাম কাওয়াজতে হাবি জাবি নাম দিয়া 36টা মার্কা দিয়ে নির্বাচন করে, তাদের ক্ষেত্রে ব্যালট বড় হয় না? এই যে আমার ক্ষেত্রে 4,000 ভোটারের স্বাক্ষর লাগবে, এমন অনেক দলের প্রার্থী তো আছে তিনি 1% ভোটই পাবেন না, তাহলে তারটা আপনি রাখবেন কেন ব্যালটে? অনেক দলের প্রার্থী আছে তিনি 1% কেন 0.5% ভোট পাবে না, তাহলে তারটা কেন থাকবে? তারটা বলে ব্যালট বড় হয় না? আর স্বতন্ত্র প্রার্থীর কিন্তু ব্যালট বড় হয়ে যায়, এটা কোনো কথা? ব্যালট বড় হলে আপনার সমস্যা কি? এখন আমার ক্ষেত্রে কি সেটা প্রবলেম না, ইনশাল্লাহ আমি 3,500 হোক 4,000 হোক আমি স্বাক্ষর নিতে পারবো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এটা আপনারা কেউ খেয়াল করছে না নির্বাচন কমিশনের। এখন পর্যন্ত আমরা স্বাক্ষর সংগ্রহের জন্য অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে ভাই আপনারে ভোট দিব, এটা ওয়াদা, বাসায় 5টা ভোট আছে 5টাই দিব, আমরা স্বাক্ষর করতে পারবো না। কারণ তাদের ভয়, আমার বিরুদ্ধে যারা লড়ছেন তারা যেহেতু অত্যন্ত পাওয়ারফুল, তারা নির্বাচনে জিতলে শুধু এমপি না মন্ত্রী হবেন, অনেক কিছু হবেন। এখন আমাকে ভোট নির্বাচন করতে দেওয়ার জন্য কারা অফিসিয়ালি স্বাক্ষর দিচ্ছেন, নির্বাচন কমিশনের কাছে তো এই 4,000 মানুষের রেকর্ড থাকবে। এই নির্বাচন কমিশন কাছ থেকে এইটা যে ফাঁস হবে না খুবই স্বাভাবিক, এখানে অনেক কর্মকর্তা আছেন, যে কেউ চাইলে এটাকে প্রকাশ করতে পারেন। তাদের আশঙ্কা হলো এই নামগুলো তাদের এক্সপোজ করা হবে কোনো না কোনো ভাবে। যদি তাদের নাম এক্সপোজ করা হয় তাহলে তারা তো বিরাট রিস্কে পড়ে যাবেন, যে ঠিক আছে তোমার বাসা শাহজাহানপুর, তোমার বাসা মতিঝিল, আমার এখানে রইছো ওসমান আদিরে তোমরা স্বাক্ষর করছো, ঠিক আছে দেখে নিতেছি। তো নির্বাচন কমিশন কি একবারও চিন্তা করে নাই যে এই যে স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোট, মানে 3,500, 4,000 মানুষের স্বাক্ষর নিবে, এই স্বাক্ষরটা যে দিবে তার প্রাইভেসি আপনি কিভাবে নিশ্চিত করবেন বলেন আমাকে? এখান থেকে যে কোনো সময়, এটা আপনি এখন না 1 বছর পর আপনি যখন নির্বাচন কমিশন থাকবেন, অন্য কেউ আসবে, তখন তো ফাঁস হতে পারে। তখন যদি এই স্বাক্ষরদাতারা কোনো ঝামেলায় পড়েন এই কারণে যে আমাকে কেন তারা সাপোর্ট করেছেন, এইটার উত্তর কি দিবেন? আশা করি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন প্লিজ। কেন্দ্রীয় সিসি ক্যামেরা, এই ব্যাপারে এখন পর্যন্ত আপনারা স্পষ্ট কি অবস্থা নিয়েছেন জানি না, আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, কেন্দ্রীয় সিসি ক্যামেরা নিশ্চিত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন। আমাদের কেন্দ্র কারা দখল করবে, কে মারতে আসছে, কে গুলি করতে আসছে, কে কেন্দ্র দখল করতে আসছে, কে কেন্দ্রের সামনে মারপিট লাগিয়ে অন্য ভোটারদেরকে আসতে ব্যাহত করছে, এটার কোনো ডকুমেন্টেশন থাকবে না। আর আপনি বলবেন 200 কোটি টাকা, 200 কোটি টাকা না 2,000 কোটি টাকাও যদি লাগে, বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠতম নির্বাচনকে সম্পন্ন করবার জন্য এটা আপনাকে করতে হবে। এটা আপনার টাকায় করবেন না, এটা জনগণের টাকায় জনগণের রাষ্ট্রের জন্য করবেন। প্রত্যেকবার ত্রুটিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের এই ক্ষতি হয়েছে। আপনাকে যেন পরে বলতে না হয় যে আজকে সিসি ক্যামেরা থাকলে আমরা এই জিনিসটা ধরতে পারতাম, এটা চলবে না। আবারও বলি, আপনারা যদি সিসি ক্যামেরা ছাড়া ইলেকশনের প্রচারে যান, মানে প্রিপারেশনে, এতে যদি কিয়ামত পর্যন্ত লাগে ইনস্টল করতে, আপনি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন? আপনি কেন পারবেন না? এই যে মারামারির বন্যা বয়ে যাবে, এই দায় কে নিবে?
আপনাকে সিসি ক্যামেরা নিশ্চিত করতেই হবে, নয়তো আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, জানিয়ে রাখি।